আর আজ থেকে প্রায় 200 মিলিয়ন বছর পূর্বে যখন পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্ব ছিল না, ঠিক ভয়ানক রাক্ষসের মতো প্রাণীদের রাজত্ব ছিল, তখন পৃথিবী চলছিল জুরাসিক পিরিয়ডে। সেই সময়টাতে ডাইনোসরদের ডমিনেন্ট স্পিসিসের জন্ম হয়েছিল এবং এভিউলেশন চলাকালে কিছু ডাইনোসর দানব আকৃতি পরিণত হয়। এদের মধ্যে অন্যতম হলো টাইটানোসরিয়াস, যারা আজ থেকে 160 মিলিয়ন বছর পূর্বে এক্সিস্ট করত। এদের ওজন ছিল প্রায় 15,000 কিলো বা 60 থেকে 75 টন। লম্বায় ছিল 82 থেকে 100 ফুট। আর কিছু আইকনিক ডাইনোসর ছিল, যাদের মধ্যে অন্যতম ছিল ব্যাসিওথরাস, ব্রন্টোসরাস, ইপনোডোকাস এবং স্টেরোগ্যারাস। এই সময় প্রথম ফ্লাইং ডাইনোসরের এন্ট্রি হয়। প্রথম ফেদার ডেভেলপ করা ডাইনোসর ছিল আর্কিওপটিস। এই সময়টিতে পেনজিলা দুই ভাগে ভেঙে বিভক্ত হওয়া শুরু করে, যাদের দুটি নাম হলো লরিশিয়া এবং সোনওয়ারল্যান্ড। এদের পরেই মূলত জুরাসিক পিরিয়ড শেষ হয়। শুরু হয় দ্য ক্রিটিশিয়াস পিরিয়ড। সত্যি কথা বলতে এই সময়তেই ডাইনোসরের দানব আকৃতির এক্সপোজাল দেখতে পাওয়া যায় এবং নতুন অনেক ডাইনোসর জন্ম নিতে শুরু করে। আপনাদের মাথায় ডাইনোসরের যে ছবিগুলো ভেসে আছে তার সবগুলো ডাইনোসরের এই যুগ থেকেই এক্সিস্ট করত। এখন জেনে নেই কেমন ডাইনোসর ছিল এই ক্রিটিসিয়াস পিরিয়ডে, যার কারণে অন্য সকল পিরিয়ড থেকে এই ক্রিটিসিয়াস পিরিয়ডে ডাইনোসর জেনেটিক্যালি অনেক বেশি স্ট্রং হয়। কি কারণে এই পিরিয়ডে ডাইনোসর এত উন্নত ছিল? বায়ুমণ্ডলে এমন কি কিছু ছিল নাকি পূর্বে থেকেই জুরাসিক পিরিয়ডের ধ্বংসের পর তারা নিজেদেরকে পরিবর্তন করেছিল? চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করা থাকলে এখনই করে নিন আর শুনতে থাকুন কিভাবে বিলুপ্ত হয়েছিল লক্ষ লক্ষ বছর পূর্বে রাজত্ব করা এই ভয়ানক ডাইনোসরদের। টিরেক্স হলো আমাদের সবচেয়ে পরিচিত ডাইনোসর। যদিও কিছু বিজ্ঞানীরা এটা মনে করে যে এরা জুরাসিক পিরিয়ডেও ছিল, তবে বেশিরভাগ বিজ্ঞানীর মতে টিরেক্স ডাইনোসর ক্রিটিশিয়াস পিরিয়ডের শেষ থেকে উদ্ভব হয়। 145 মিলিয়ন বছর পূর্বে যে দুটি সুপার কন্টিনেন্টাল ছিল, যা হলো লরেসিয়াস এবং গেন্টওয়ারল্যান্ড, যার সময় ভেঙে যেতে শুরু করে, যার ফলে বিভিন্ন স্তরে ভলকারি বিস্ফোরণ হতে থাকে আর এ সকল বিষাক্ত গ্যাস পুরো পৃথিবীকে ঢেকে দিতে শুরু করে। এই ঘটনাগুলি পৃথিবীতে নতুন নয়। পৃথিবীর ইতিহাসে প্রতি 100 মিলিয়ন বছর পর পর পৃথিবীর টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে কন্টিনেন্টাল প্লেটগুলো জোড়া লাগে আবার ভেঙেও যায়, কিন্তু এবারে ঘটনাটি ছিল আরো ভয়াবহ। এবার যখন প্লেটগুলো ভেঙে যায়, সারা পৃথিবী জুড়ে ভয়ানক বিস্ফোরণ হতে শুরু করে এবং তার সাথে ভলকানোগুলো মুহূর্তের মধ্যেই জেগে ওঠে। মুহূর্তের মধ্যেই ভলকান ফিনিওসের 55% ডাইনোসর স্পেসিয়াস ধ্বংস হয়ে যায় আগুনের লাভায়। সারা পৃথিবী জুড়ে ছাইয়ের স্তর পড়ে যায়। বেঁচে যাওয়া প্রাণীদের মধ্যে ম্যামালসের পূর্বপুরুষ ছিল মেভেলিয়া ফরস, ডাইনোসরদের পূর্বপুরুষ ছিল ম্যাগলোসিরাস আর আলগোরোসিরাস, তৃণভোজীদের মধ্যে ছিল ব্র্যাচিওসরাস, উড়তে পারা প্রাণী ছিল আর্কিওপটিক্স এবং পানিতে বসবাস করা ছিল ইচিওতেসরাস আর প্লোসিওসরাস। এই ক্রিটিশিয়াস যুগে এরাই শুধুমাত্র বেঁচে ছিল। আজ থেকে 145 মিলিয়ন বছর আগে ক্রমাগত ভলকানোর বিস্ফোরণের কারণে বায়ুমণ্ডলে CO2 পরিমাণ বাড়তে থাকে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 2 থেকে 3% বেড়ে যায়, যার সবচেয়ে বড় এফেক্ট পড়ে গাছপালার মধ্যে। কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ার কারণে পৃথিবীর তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি বেড়ে যায়। আপনার মনে হতে পারে মাত্র 3 ডিগ্রি তাপমাত্রা বাড়লে কি আর এমন হতে পারে? অ্যাভারেজ তাপমাত্রা হলো পৃথিবীর নর্থ পোল থেকে ইকুয়েটরের গরম অঞ্চল পর্যন্ত, যা পুরো নেচারকে ভারসাম্য বজায় রাখে। তাই যদি এখানে তাপমাত্রা 1%ও বৃদ্ধি পায়, সেক্ষেত্রে নর্থ পোলের সকল বরফ গলে যাবে। সেখানে তো 3%-এর মতন বৃদ্ধি পেয়েছে। যেহেতু খাবারের জন্য গাছের পরিমাণ শেষ হয়ে যায়, তাই তৃণভোজী প্রাণী স্টেগোসরাস আর ডিপ্লোডুকাস সবগুলো মারা যায়। এই তৃণভোজী প্রাণীদের হঠাৎ মারা যাওয়ার কারণে ফুড চেনে বিশাল গ্যাপ তৈরি হয়। এর ফলে আবার পৃথিবীতে গাছপালা ছড়িয়ে পড়ার একটি সুযোগ পায়। আমরা জানি ফুড চেনে গাছপালা প্রথম সোর্স অফ এনার্জি হিসাবে ধরা হয়, তাই একে খাওয়ার জন্য কোনো প্রাণী জন্ম না নিলে ততক্ষণ মাংসাশী প্রাণীদের মধ্যে খাবারের অসুবিধা হতে থাকবে। আর এই অভাব পূরণ করার জন্য আবার তৃণভোজী প্রাণী ইগুয়ান এবং প্রোটিওসরাস পুনরায় বিকশিত হতে শুরু করে। অপরদিকে ম্যামেলিয়াসরা তাদের নিজেদের মধ্যে পরিবর্তন নিয়ে আসা শুরু করে। তাদের শরীরে যাতে শক্তি কম খরচ হয় তার জন্য তারা রিপ্রোডাকশন সিস্টেমই পরিবর্তন করে ফেলে। যারা প্রথমে ডিম দিত তারা এখন ভিতরেই বাচ্চা ডেভেলপ করা শুরু করে, কারণ তখন খাবারের অনেক অভাব ছিল। তাই তারা ডিম দিলে ডিমের পরত তৈরি করতে তাদের এনার্জি শেষ হয়ে যেত। আপনারা অনেকেই জানেন না, ডিম ফোটার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। যেহেতু পুরো পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ কম ছিল, তাই তারা তাদের বাচ্চাদেরকে পেটের মধ্যেই জন্ম দেওয়ার কৌশল অবলম্বন করেছিল। এই সময়ের মাংসাশী প্রাণী যেমন মেগালোসরাস কম অক্সিজেনে জীবিত থাকার জন্য ফুসফুসের মধ্যে একটি অক্সিজেন রিজার্ভের ব্যবস্থা তৈরি করে ফেলে, যার ফলে স্পাইনোসরাসে পরিণত হয়। এই ক্রিটিসিয়াস যুগে সকল ডাইনোসর তাদের নিজেদের কিছু না কিছু পরিবর্তন করেছিল। এরপর শুরু হয় এদের নিজেদের মধ্যে যুদ্ধ।
শিকার কম, কিন্তু শিকারীর সংখ্যা বেশি হওয়ার জন্য কিছু ডাইনোসর নিজেদের বাচ্চাদেরকেই খাওয়া শুরু করে ফেলে। এই পরিবেশে স্থলে বসবাস করে ডাইনোসরদের একটি মাত্র উপায় ছিল পানিতে নেমে শিকার করা। এর ফলে স্পাইনোসরাস পানিতে সাঁতার কাটার জন্য পায়ের পরিবর্তন নিয়ে আসে এবং তাদের লেজকে বড় করতে থাকে, আর তারা পানির মধ্যে শুরু করে তাদের নতুন রাজত্ব। আর স্থলে স্পেলোগরাসের তাদের শরীর এবং চোয়ালের দাঁত পরিবর্তন করে নেয়। এই পর্যন্ত ক্রিটিসিয়াস পিরিয়ডে স্থলে রাজত্ব করত স্পাইনোসরাস, পানিতে রাজত্ব করত মোসাসরাস এবং স্পেলিওসরাস, এবং আকাশে ছিল আর্কিওপটিক্স, যারা এখন অবধি স্বাধীনভাবে রাজত্ব করেছিল। ক্রিটিসিয়াস যুগের মাঝামাঝিতে পেনজিয়া ভাঙার গতি বেড়ে যায় এবং মাঝে মধ্যেই ভূমিকম্প আর সুনামি আসতে শুরু করে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয় ম্যামালসদের। ম্যামালসরা ভূমিকম্পর কারণে যেসব গাছপালা থাকতো সেগুলো সব ধ্বংস হয়ে যেত, উপড়ে যেত, এবং তারা খাবার খেতে পারতো না এবং না খেয়ে মারা যাচ্ছিল। নিজেদের বাঁচিয়ে রাখার জন্য তারা মৃত ডাইনোসরদের খেতে শুরু করে। মৃত ডাইনোসরদের খাওয়ার জন্য তারা দিনে বের হতে পারতো না, কারণ দিনে যদি তারা বের হয় অন্য ডাইনোসরের শিকার তারা হয়ে যাবে। তাই তারা রাতের বেলা বের হওয়া শুরু করে। ম্যামালসদের এই পরিবর্তনের কারণে আর্কিওপটিক্সও রাতে শিকার করার জন্য নিজেদেরকে পরিবর্তন করে ফেলে এবং তারা নিজেদেরকে পরিবর্তন করে ভ্যালিসেটরে রূপান্তরিত হয়। এরা এতটাই ভয়ানক ছিল যে এরা ম্যামালসদের সাথে তৃণভোজী ডাইনোসরদেরও শিকার করতে থাকে। এই তৃণভোজীদের এখন দুটি ডাইনোসর থেকে নিজেদের রক্ষা করতে হতো। তখন তারা তাদের মাথার মধ্যে 3টি তীক্ষ্ণ হর্ন তৈরি করে আর ঘাড়ের মধ্যে তৈরি হয় হার্ট প্লেট, যা পরবর্তীতে ট্রাইসোফেরাসে পরিণত হয়। এদিকে অ্যালোসরাস ট্রাইসোপেসকে শিকার করার জন্য নিজেদের পরিবর্তন আনা শুরু করে। এতে এরা তাদের চোয়াল এতটাই বড় এবং বৃদ্ধি করে যাতে যে কোনো ডাইনোসরকে তারা এক কামড়ে ছিঁড়ে ফেলতে পারে। এই পয়েন্টে আসতে আসতে অ্যালোসরাস সবচেয়ে বেশি ভয়ঙ্কর ডাইনোসর অর্থাৎ টিরেক্সে পরিণত হয়। এর ফলে টিরেক্স হয় সবচেয়ে ভারী আর শক্তিশালী ডাইনোসর ক্রিটিসিয়াস যুগে। ট্রাইসোপরাসরাও কিন্তু কোনো অংশে কম ছিল না। তারা এই ভয়ঙ্কর টিরেক্সকে ভয় পাওয়ার পরিবর্তে হামলা করে মেরে ফেলতো তাদের এই বড় শিং দিয়ে, যার কারণে টিরেক্স তখন ভয় হয়ে দল বেঁধে শিকার করা শুরু করেছিল। এই ক্রিটিসিয়াস যুগে শুধুমাত্র এই দুটি প্রজাতির ডাইনোসরই ছিল যাদের প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে বড় ভয়ঙ্কর ছিল একে অপরের সাথে। এই সময়টা ছিল ডাইনোসরের জন্য একদম সোনালী সময়। প্রকৃতি তাদের সাথেই ছিল, আর নতুন নতুন স্পিসিয়াস তৈরি হচ্ছিল পুরো পৃথিবী জুড়ে ডাইনোসরদের। সমগ্র পৃথিবীতে তখন ডাইনোসরই শুধুমাত্র রাজত্ব করেই বেরিয়েছিল। তারা ঠিক তখন মানুষের মধ্যে চলাফেরা করত, বেঁচে থাকার জন্য একে অপরের সাথে লড়াই করত। প্রায় 14 কোটি বছর পৃথিবীতে রাজত্ব করেছিল এই ভয়ঙ্কর দানব ডাইনোসর। কিন্তু হঠাৎ করে এমন কি ঘটেছিল যে পৃথিবী থেকে ডাইনোসরদের পুরো ধ্বংস করে দেওয়া হয়েছিল। হঠাৎ করেই বিশাল আকৃতির একটি অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে ধেয়ে আসছিল, যার আয়তন ছিল 15,000 কিলোমিটার। প্রচন্ড গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছিল অ্যাস্টেরয়েডটি, যার ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সাথে সাথে সেটি একটি ভয়ানক আগুনের গোলায় পরিণত হয়। এর গতি ছিল পার সেকেন্ডে 30,000 কিলোমিটার। এই অ্যাস্টেরয়েডটি পড়ার কারণে পৃথিবীর মধ্যে 180 কিলোমিটার চওড়া এবং 20 কিলোমিটার গভীর একটি গর্ত তৈরি হয়। এর স্পিডে এতটা এনার্জি রিলিজ হয়েছিল যতটা এনার্জি রিলিজ হবে 100 টেরাটন টিএনটি থেকে, অথবা হিরোশিমা থেকে 1 বিলিয়ন বেশি এনার্জি রিলিজ হবে এর ইম্প্যাক্টে। এই বিশাল ধামাকার কারণে এর আশেপাশের সবকিছু চোখের পলকে শেষ হয়ে যায়। এই অ্যাস্টেরয়েড পৃথিবীতে পড়ার সাথে সাথে পৃথিবীর লাখ টন ধাতু মহাকাশে চলে যেতে শুরু করে আর স্থলভাগে লাভায় পরিণত হয়। আর এই হট ডাস্টগুলো কিছুক্ষণ পরেই পৃথিবীর মধ্যে বৃষ্টির মতো পড়তে শুরু হয়। সারা পৃথিবী জুড়ে তখন শুধু হট ডাস্টের বৃষ্টি হচ্ছিল। পৃথিবীর তাপমাত্রা কয়েক ঘন্টার জন্য 35,000 সেলসিয়াস হয়ে যায়। অ্যাস্টেরয়েডটি যেখানে পড়েছিল তার আশেপাশে যত প্রাণী ছিল তারা জীবিত ঝলসে যায় এই গরমে। শুধুমাত্র মাটির নিচে আর পানিতে থাকা কিছু প্রাণী জীবিত ছিল। এই তো মাত্র শুরু। এরপর শুরু হয় শকওয়েভ, হিট পালস, 1000 কিলোমিটার এলাকায় দাবানল ছড়িয়ে যায়। সমুদ্রে বিশাল সুনামির সৃষ্টি হয় যা প্রায় 2 কিলোমিটার উঁচু ছিল। একবার ভাবুন তো, 2 কিলোমিটার উঁচু। আবার ভলকানো বিস্ফোরিত হয়, এসিড বৃষ্টি শুরু হয়, আর ভূমিকম্প হতে থাকে। বায়ুমণ্ডলের পাশে যে ডাস্ট ছড়িয়ে পড়েছিল তার কারণে সূর্যের আলো 1 বছর পর্যন্ত পৃথিবীতে আসতে পারেনি। পৃথিবীতে চলে আসে নিউক্লিয়ার উইন্টার। বিজ্ঞানীদের মতে আগামী 3 বছর পর্যন্ত পৃথিবীতে ফ্রিজার টেম্পারেচার চলে আসে, যার কারণে প্রায় সকল গাছপালা এবং প্রাণী মারা যেতে শুরু করে। 1 বছর সূর্যের রশ্মি না পড়ার কারণে শালক সংশ্লেষণ তৈরি করা বন্ধ করে দেয় এবং গাছ মারা যাওয়া শুরু করে। গাছ মারা যাওয়ার কারণে তৃণভোজী প্রাণীরা মরতে থাকে। তৃণভোজী প্রাণী না থাকার কারণে মাংসাশী ডাইনোসরগুলো মারা যাওয়া শুরু করে। যারা বেঁচে ছিল তারা ছিল ম্যামালস, টর্টালস এবং কিছু পাখি, যাদের বাঁচার একমাত্র কারণ ছিল তারা
স্ক্যাভেঞ্জারের মতো মৃত পশু পাখি এবং ডাইনোসর খেয়ে বেঁচে থাকতে পারে। এই অ্যাস্ট্রয়েড পৃথিবীতে আসার কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের যে কার্বনেট ছিল তা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, যার কারণে কার্বন আর সালফার অ্যাটমসফিয়ারে মিশে কয়েক হাজার বছর পর্যন্ত পৃথিবীতে আলো পৌঁছাতে দেয় না সূর্যের। হাজার হাজার কোটি বছর পর্যন্ত এত বড় দানব ডাইনোসর এভাবেই নিঃশেষ হয়ে গিয়েছিল, এবং যারা বেঁচে ছিল তারাই পৃথিবীকে এর সামনে এগিয়ে নিয়ে গিয়েছে। ডাইনোসরদের শেষ সময় ছিল ভয়ঙ্কর কষ্টে। তারা খাবার না খেতে পেরে, তারা নিঃশ্বাস না নিতে পেরে, তারা গরমে ঝলসে অনেক কষ্টে মারা যায়। পৃথিবীর ইতিহাসে এটা ছিল সবচেয়ে বড় বিস্ফোরণ। এরকম বিস্ফোরণ পৃথিবীতে কখনোই হয়নি। ডাইনোসর মারা যাওয়ার পর পৃথিবীতে কি হয়েছিল, কিভাবে নতুন সভ্যতা শুরু হয়েছিল, সেটা নিয়ে আমরা একটা ভিডিও পরবর্তীতে অবশ্যই আপলোড করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আশা রাখবো এই ভিডিওটি অনেক বেশি লাইক করবেন আর শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অদ্ভুত মায়াজালের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।